বাংলা নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে অম্লান ৩৬ জুলাই। আমি মিনহাজ চৌধুরী আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। নাহিদ আসিফরা যখন ডিবি হেফাজতে চলে যায় তখন তাদেরকে তাদের ভাষ্য অনুযায়ী তাদেরকে বলানো হয়েছে যে এই আন্দোলন এখানেই শেষ। তো এরপর আপনারা যে এভাবে দায়িত্ব নিয়ে এরপর আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিলেন এবং আন্দোলনটা আবার বলা যায় যে যাত্রা শুরু করলো, রিভাইভ করলো, তো সেটা আসলে কিভাবে হলো? প্রথমে একটা আমরা প্রেস কনফারেন্স করি, সেখানে ওই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা আসলে আন্দোলনের যে অফিসিয়াল আবার নেতৃত্বের জায়গাটা সেই জিনিসটা এস্টাবলিশ করে নির্দেশনাগুলো দেওয়া শুরু করি। এবং ওই দিন আমরা কি কর্মসূচি দেবো একটু কনফিউজ ছিলাম, আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচিটা দিই। বাট ওই দিনটা চলার সময় আমরা দেখতে পাই যে হলো গিয়ে ডিএফি অফিসে যারা 6 জন ছিলেন তারা আন্দোলনটাকে প্রত্যাখ্যান করে নেন। সো এইটা না আমাদের জন্য খুব শখ ছিল। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমরা প্রত্যেকে খুব শখে ছিলাম না। এই মাহিন ভাই প্রচণ্ড গালাগালি করতেছিল, রাগ করতেছিল ইসের ভিতরে। আমি জাস্ট শুয়ে পড়ছিলাম ফ্লোরের মাঝে, যে একটা শখ যে ঝটকা কেমনে এটা পসিবল, এটা কাজ তারা কেমনে করতে পারে। এইটা খুবই শকিং ছিল। বাট তার ঠিক 5 সেকেন্ডের মাথা বলছিলেন না এখানের ভিতরে এই শহীদ এত শহীদ হয়েছে কিসের আন্দোলন প্রত্যাখ্যান, তাদের ডিবি অফিসে টর্চার করবে, এই করবে, গুলি বন্দুকের মুখে দাঁড় করা একটা এই স্টেটমেন্ট নিবে, সেই জিনিসকে আমরা মেনে নিব কিনা, আন্দোলনে আমরা চালিয়ে যাবো। এবং আমাদের একটা পলিসি ছিল আমরা আগে থেকেই, বিশেষ করে আমরা যারা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় ছিলাম, তারা একটা কথা সবসময় বলতাম যে মাঠে যে থাকে সে লিডার, এর বাইরে যে যত বড় লিডার থাক, যে যার আন্ডারে থাকুক, যে সাংগঠনিক প্রোটোকল না, মাঠে যে থাকবে সেই লিডার। সো আমি ওইটা বলে ফেলছি, আমি চিৎকার করে বলছিলাম মাঠে যে আছে সেই লিডার, লেটস টেক দ্য লিডারশিপ। তো পরবর্তীতে আমরা একটা লেখালেখি একটা পোস্ট করি, পরবর্তীতে একটা ভিডিও বার্তা দিই যে আন্দোলন প্রত্যাখ্যান করা হয়েছে, এটা মানে না, ছাত্রজনতা মানে না। সমন্বয়কদের পক্ষ থেকে আমরা অফিসিয়ালি জানিয়ে দিলাম আন্দোলন চলবে এবং পরবর্তী কর্মসূচি আমরা আসলে ঘোষণা করলাম। ওই সময়টা আসলে একটু চ্যালেঞ্জিং ছিল, শুরুর দিকে শখটা নেওয়া, বিশেষ করে হলো যে আন্দোলনটা এই সময়ের ভিতরে কীভাবে প্রত্যাখ্যান করতে পারে, যেখানে প্রত্যেকটা দিন লাশের সংখ্যা আসলে বৃদ্ধি থেকে বৃদ্ধি হচ্ছে, প্রত্যেকটা দিন নতুন নতুন মানুষেরা আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা শহীদ হচ্ছেন, সেই সময়ের ভিতরে আন্দোলন প্রত্যাখ্যান করাটা এটা আসলে চ্যালেঞ্জিং ছিল। বাট পরবর্তীতে আমরা যখন তাদের সাথে কথা বলি, তারা ব্যাপারটা আবার ফিরে আসার পরে তারা যখন ডিবি অফিসে ছাড়া পায়, তারা ব্যাপারটা ক্ল্যারিফাই করে যে কীভাবে তাদের ফ্যামিলিকে টর্চার করা হয়েছিল, তাদেরকে আসলে ব্ল্যাকমেল করা হয়েছিল, এক প্রকার বাধ্যই করা হয়েছিল। সো এইটা ঘটনাটা তারা আসলে পরবর্তীতে এসে এক্সপ্লেন করেছে এবং তাদের প্রতি আমাদের ওই কনফিডেন্সটা ছিল। বিশেষ করে আসিফ ভাই, নাহিদ ভাইয়ের সাথে তো আমরা দীর্ঘদিন ছিলাম, দীর্ঘদিনের জার্নি। নুসরাত আপু এমনও গিয়েছে রাজু ভাস্কর্য যখন আমাদেরকে ছাত্রলীগ মারেছে, একা আমাদেরকে শক্ত করে আমাদের 2-3 জনকে ধরে রাখতেছিল, নিজে মার খেয়েছে, বাট ছোটদের জুনিয়রদেরকে মার খেতে দিন। এই মানুষগুলো কিন্তু আমাদের ট্রাস্ট না করার কোনো সুযোগ আসলে নাই। ওই সময়টাতে আপনারা কি একটা আরেক ধরনের ভয়ে ছিলেন কিনা, যেহেতু তাদেরকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা যারা কয়েকজন ছিলেন তাদেরকেও কি আবার তুলে নিয়ে যাওয়া হতে পারে, বা এমন ধরনের সংখ্যা ছিল কিনা? হ্যাঁ, আপনি যে ভয় শব্দটা শুনলেন, ভয় ছিল না, সংখ্যাটা আসলে ছিল। এবং সংখ্যাটা এই জায়গায় ছিল না যে ডিবি অফিসে নিয়ে গিয়ে আমাকে কি করবে, ডিবি অফিসে নিয়ে গিয়ে এরপর আন্দোলনের নেতৃত্বটা কে দিবে, কারণ নেতৃত্ব দেওয়ার জায়গাটা তো একটু কঠিন জায়গা, সবাই আসলে নেতৃত্ব জিনিসটা দিতে পারে না। আন্দোলনটা পরিচালনা করা একটা জিনিস, বাট নেতৃত্ব দেওয়ার একটা ভিন্ন জিনিস। ওই ভোকাল, ওই পরিচিত, ওই ভয়েসটা থাকতে হয়, আবার ওই রাজনৈতিক বোঝাপড়াটাও থাকা লাগে, নেটওয়ার্কটা থাকা লাগে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আমরা যারা নেটওয়ার্ক নিয়ে কাজটা করেছি একদম শুরু থেকে, সারা বাংলাদেশের যারা আমাদের আন্দোলন বিভিন্ন জোনের যারা নেতৃত্ব দিচ্ছিল, তাদের কাছে মেসেজটা পার্সিউ করে দেওয়া, এইটাও একটা বড় দায়িত্ব ছিল। সো আমাদের পরে আসলে প্রকৃত অর্থে আরেকটা নতুন লিডারশিপ যে দিবে, সেটা আমাদের পক্ষ থেকেও ছিল না। আমি ব্যক্তিগত যদি আমাকে বলেন, আমি বিশ্বাস করি জুলাই কেউ না কেউ নেতৃত্ব আসলে দাঁড়িয়ে যেত, বাট সেই নেতৃত্বটা কোন ভার্সন হতো, কী হতো, সেটা আমরা জানতাম না। বাট আমাদের এই নেটওয়ার্কটা আসলে ওই সময়ের ভিতরে আর কাজ করতো না এবং ভয় ছিল। অতীতে তো আমরা আন্দোলনে দেখেছি নতুন যারা এসে আসলে আন্দোলনটাকে নষ্ট করেছে। 18 আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, সেখানেও আমাদের মাঝে অপশক্তিরা ঢুকে আমাদেরকেই মার খাওয়ালো। নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে এই ঘটনাগুলো ঘটেছে, 7 কলেজ আন্দোলনে, হল খোলা আন্দোলন, বিভিন্ন দেশে ছাত্রলীগ আসলে নিজেরা ঢুকে আন্দোলনগুলো বানচাল করেছে। সো আমরা আসলে ওই কনফিডেন্স পাইনি, করিনি। আন্দোলনটাকে আসলে চালিয়ে নিয়ে যেতে হয় এবং আমরা ওই সংখ্যাটাই ছিলাম যে আমাদেরকে যদি নিয়ে যায়, আমাদেরকে যদি মেরে ফেলে, তাহলে পরের নেতৃত্বটা কে দেবে। একদিনও মরার ভয় আসলে হয় নাই কারো, যে না মরে যাবো, আমার কী হবে, আমার ফ্যামিলির কী হবে। ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে একটু দুশ্চিন্তা হতো, ফ্যামিলিটা, আমাদের নিজেদের কী হবে সেইটার ভয়টা আসলে কারো মাঝেই ছিল না। আমরা যারা 4 জনের সময় নেতৃত্বের জায়গাটা দিই, মাহিন ভাই, মাসুদ ভাই বা কাদের ভাই, কারো মাঝে এটা ছিল না।
বড়টা ছিল শঙ্কার যে কে নেতৃত্বটা দিবে পরবর্তীতে। এই 1 বছরে যেভাবে আসলে আপনারা আন্দোলন করছিলেন বা আগের যে সরকারকে সরিয়ে যে একটি নতুন বাংলাদেশ আপনারা চাচ্ছিলেন, সেটি কি আসলে এখন বাস্তবায়ন হয়েছে কিনা, কি মনে হয়? আমি যদি ওই মানে কি বলবো যে বাহানা না করে যদি বলি, না বাস্তবায়িত হয়নি। নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আসলে 5ই আগস্টেই গত বছরে সেটাকে গলা টিপে হত্যা করে দেওয়া হয়। বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে রাজনৈতিক দল সহ যারা স্টেক হোল্ডার ছিল তারা বসে নতুন বাংলাদেশ কীভাবে, আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সেইটা হওয়ারই আসলে কথা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোই বা বিভিন্ন স্টেক হোল্ডাররা তখন গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার যে এস্টাবলিশমেন্টের সবথেকে বড় দুটা আমরা বলবো যে ওই সময় মাথা যারা ছিল, যাদের আসলে কাছে আসলে পাওয়ার স্ট্রাকচারের জায়গা ওইখানে জমা হয়েছে, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি, ফ্যাসিবাদী হাসিনার যে রাষ্ট্রপতি চুপ্পু, তার কাছে গিয়ে আসলে জমা হয়। বঙ্গভবনে গিয়ে দেন দরবার করা হয় রাজনৈতিক দলগুলো, যে এই যে ক্ষমতার যে ভ্যাকিউম, এই ভ্যাকিউম থেকে কে কতটুকু অংশ পূরণ করবে, কে কতটুকু নেবে। সো বৈপ্লবিক চিন্তা আসলে সেখানেই শেষ হয়ে, মানে সেই সম্ভাবনাটাকে সেখানে আসলে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের ট্র্যাডিশনাল যে রাষ্ট্র কাঠামো আমরা যেটা বলি ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে গড়ে ওঠা সকল রাজনৈতিক দলই আসলে এই কাজটা করেছে। সেটাতে তো আপনাদের যে ছাত্র প্রতিনিধি ছিল, ছাত্র প্রতিনিধিরা 5 তারিখে যায়নি, 5 তারিখে পরবর্তীতে তো গিয়েছিল। 5 তারিখ আমি বললাম কি 5 তারিখে যখন আপনি স্টেক হোল্ডাররা চলে গিয়েছেন এবং ওই রাতেই আমরা হলো গিয়ে সবার সাথে যখন মিটিং করি, সরকার থেকে জাতীয় সরকার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। বিপ্লবী সরকার না হলে জাতীয় সরকার প্রস্তাবনাটা যখন দেওয়া হয়, জাতীয় সরকারটা ডিনাই করে, বিএনপি ডিনাই করে, জামাত বলেছিল বিএনপি না বসলাম বা না আসলে আমরা আসবো না, এবং নানাবিধ কথা তারাও একদম এক কথা বলে ডিনাই করে। এবং বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো যেটা হয় কি, বড় দুইটা ফোর্স যদি আপনার সাথে না যায়, বাকিরা এমনিতেও যাবে না, বা তারা যাচ্ছে বা না যাচ্ছে সেটা অনেকটাই আসলে কম ম্যাটার করে আর কি, যদি এটা এভাবে বলা উচিত না, বাট এইটাই আসলে রাজনৈতিক বাস্তবতা আর কি। সো বড় যে রাজনৈতিক দুটা দল যখন গেল না জাতীয় সরকারের ভিতরে, বাধ্য হয়েই এই গভর্নমেন্টকে লেজিটিমেসি দেওয়ার জন্য, বৈপ্লবিক যে চিন্তা সেটাকে জিয়ে রাখার জন্য ছাত্রদের পক্ষ থেকে 2 জন আসলে এই গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে শপথ নেয়। মানে আমরা মানে এই সম্ভাবনাটাকে 5 তারিখে নষ্ট করে দেয়া, এবং তার পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রুপ অফ পিপল আন্দোলনে নিজে যতটুকু দেখেছে নিজের কন্ট্রিবিউশনকেই নিজেকে মাস্টার মাইন্ড হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। ইভেন এই যে মাস্টার মাইন্ড আপনি যখন হইতে যাবেন একটা আন্দোলনের, গণ অভ্যুত্থানের, তখন যে জিনিসটা হয় কি, আপনি অন্যান্য সকল এজেন্সিকে অস্বীকার করেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় 17 থেকে 18 তারিখ যেভাবে নেমে এসেছিল, আপনি কি এটা প্ল্যান করে রেখেছিলেন আপনার পক্ষে কি এই জিনিসটা সম্ভব তো ছিল না। তারা তো নেমে এসেছিল আর্জের জায়গা থেকে। কিসের আর্জ? তার ভাইকে গুলি করা হয়েছে, তার ভাইকে মারা হয়েছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছে তার বোনকে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে, রক্তাক্ত অবস্থা হসপিটালের বেডে বসে কাতরাতে, সে আবু সাইদকে গুলি খেতে দেখেছে। কিন্তু সেই আর্জের জায়গা থেকে রাস্তায় নেমেছে। তো আপনি যখন বলেন এটা মাস্টার মাইন্ড, আপনি আন্দোলনটাকে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে আসলে তৈরি করেছেন, তার ফলে যেটা হয় কি, আপনি তার এজেন্সিকে অস্বীকার করলেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এজেন্সিকে অস্বীকার করা, যাত্রাবাড়ি এটা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে ছিল। যাত্রাবাড়ির যতজনকেই দেখেছি আমি, শিবির নেতাদের সাথে, ছাত্রদল নেতাদের সাথে, আমাদের বসুন্ধরা ছাত্রদল নেতাদের সাথে, যাদের সাথে কথা বলেছে, তারা বলতেছিল 90% স্টুডেন্ট আসলে মাদ্রাসা, তা ওই দাড়ি টুপি পরা ছেলেমেয়েরা। তাদের এজেন্সিকে কি আপনি স্বীকার করলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর গোটা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জায়গায় পয়েন্টে পয়েন্ট আসলে আন্দোলনের কিবলা তৈরি হয়েছে, আন্দোলনের নতুন কেন্দ্র তৈরি হয়েছে। এদের প্রত্যেকেরই এক একটা জার্নি রয়েছে, প্রত্যেকেরই আসলে সাংগঠনিক এক একটা কাজ করতে হয়েছে, তারা নিজেদের মতো করে সংগঠিত হয়েছে। আপনি তো সেই এজেন্সিগুলোকে অস্বীকার করলেন, একক ক্রেডিট নেওয়ার মাধ্যমে। এবং একক ক্রেডিট নেওয়াটা এটা একটা প্যারালালি চলছে। প্রত্যেকটা সংগঠন, আজকে অমুক সংগঠন এসে বলে যে আমি এইটার মাস্টার মাইন্ড, কোনো একজন জার্নালিস্ট এসে ফেসবুকে একজনের ছবি পোস্ট দিয়ে বলে যে সে আন্দোলনের মাস্টার মাইন্ড, নিজেকেও আসলে সে আন্দোলনের মাস্টার মাইন্ড বলতে গিয়ে নিজেকেও আসলে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে এস্টাবলিশ করতে হয়েছিল, যে যেহেতু তার থ্রুতে একজন গিয়ে মাস্টার মাইন্ড হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এসে বলে যে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমরা কিছুদিন আগে জামাতের সমাবেশে দেখলাম জামাতের আমিরকে একজন অ্যাক্টিভিস্ট এসে বলতেছে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। সো অনেক বেশি মাস্টার মাইন্ড হয়ে গেলে সমস্যা কি, মাস্টার মাইন্ড তো ছিল না, প্রত্যেকের মাঝে আসলে সন্দেহ, অবিশ্বাস এবং হিংসা নিয়ে দূরত্ব তৈরি হয়েছে। ইউনূস তো তিনি তো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাকে কেউ না কেউ এই ঘটনাগুলো বলেছে, যে বলছে সে জুলাই সম্পর্কে তার জিরো নলেজ, একদম টোটালি জিরো নলেজ, সে জুলাই সম্পর্কে জানে না। মাহফুজ আলম নিজে পর্যন্ত সে যে মাস্টার মাইন্ডের না এবং মাস্টার মাইন্ডের এই জায়গাটা সেটাকে তিনি কিন্তু অস্বীকার করেছেন। বাট ওই যে বাংলাদেশের মিডিয়া তাকে মাস্টার মাইন্ড বানায় ছাড়লো, এবং এস্টাবলিশমেন্ট আসলে এইটা বলবো কি, মানে মাস্টার মাইন্ড হওয়ার খায়াস আসলে অনেকেরই ছিল। জুলাইটা আসলে মাস্টার মাইন্ড যখন আপনি হবেন, বা হলো গিয়ে ট্রেডিশনাল কিছু যদি আপনি আবার একটা অলিগার্ক উৎপাদন করেন, কিছু
ওই আমরা যেটাকে বলি আর কি, যে কিছু লুম্পেন যদি আপনি পয়দা করেন অভ্যুত্থানের মধ্যে দিয়ে, তাহলে তো হবে না, আপনার থেকে বিপ্লবী শক্তি আকারে হাজির হতে হবে। সেই মাস্টার মাইন্ড তত্ত্ব আমাকে যদি একটা কারণ বলেন বিপ্লব কেন ব্যর্থ হলো, এক, রাজনৈতিক দলগুলো 5 তারিখে বিট্রয় করেছে। পলিটিক্যাল ফোর্স, আমি রাজনৈতিক দল বলবো না, পলিটিক্যাল যতগুলো ফোর্স আছে, শুধু দল না, পার্টি না, ফোর্স, তারা বিট্রয় করেছে। 2 নম্বর, ক্রেডিট ভাগাভাগি, মাস্টার মাইন্ড এবং প্রকৃত বিপ্লবীদেরকে অস্বীকার করা হয়েছে। ক্রেডিট দেওয়ার যে ব্যাপারটা বলছেন, যে অনেকে একটা ক্রেডিটের রাজনীতি করছে, যেমন আপনি ভালোভাবেই জানেন যে এই যে প্রোফাইল পিকচার হচ্ছে লাল করা, সেটা নিয়ে একবার ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ক্রেডিট ছিল এটা, একবার ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করছেন? ইনিশিয়াল স্টেজে এই আইডিয়াটা আমার, আমি বলছিলাম যে ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনা শোক দিবস ঘোষণা করছে, আমরা এটাকে প্রত্যাখ্যান করবো। প্রত্যাখ্যান করার জায়গাটা কি, সে বলছে যে লাল কালো ব্যাজ ধারণ করা, আমরা ওই তারই যে কালো, ওই কালো শোকের জায়গাটা, শোকের ওই কালোটা ব্যাজটা হলো গিয়া ব্যাজ করবো না, আমরা মুখে এবং চোখে কালো কাপড় বেঁধে বলবো আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, আমাদের কোনো কিছু দেখতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাক স্বাধীনতা এবং আমাদের যে হলো গিয়া কোনো কিছু স্বাধীনভাবে চলাফেরা করার যে স্বাধীনতা, সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে, এবং আমরা যদি এই অধিকারটা চাই, আমাদের হত্যা করা হচ্ছে। আমরা এই মেসেজটা আসলে দিতে চেয়েছিলাম। তো ওই সময়ের ভিতরে আমরা তো সবগুলো গ্রুপের সাথে মিটিং করতে, ইনিশিয়াল আইডিয়াটা আসলে আমার, আমি এই জায়গা থেকে বললাম। পরে আমরা যখন আইডিয়াটা শেয়ার করি, ওই সময় নাসির ভাই বলেছিলেন যে আমরা লাল ব্যাজ ধারণ করে মিছিল করতে পারি, বাট মিছিলের আইডিয়াটা ওই সময় ক্যান্সেল হয়ে যায়। বাট ওই যে লাল, সে একটা আইডিয়া দেন, পরে মাহিন ভাই এবং হলো গিয়ে কাদের ভাই, দুজন বলে এক সময়, আমরা পরবর্তীতে আবার যখন মিটিং আসি, সে বলতেছিল যে লাল কাপড় তাহলে আমরা কেন চোখে মুখে বাঁধতেছি না। সো বললাম যে তাহলে শোকের রং লাল, জুলাইয়ের রং লাল, তাহলে আমরা কেন লাল রংটা বাঁধবো না। সো এইটা যখন হয়, এটা যখন বলে, তখন আমার মনে হয়েছে যেন এই যে, বা আমরা ডিসিশন নেই যে এইটা তো খুবই ভালো একটা আইডিয়া, এবং এইটাই আসলে দিন শেষে ইম্প্যাক্টফুল, বা এইটাই আসলে পলিটিক্যাল জায়গা থেকে রাইট। সো আমরা পরবর্তী এই কর্মসূচি পালন করি, এবং লাল ডিপি দেওয়া, পুরা ডিসপ্লে পিকচারটা লাল করে দেওয়া, প্রোফাইল পিকচার লাল করে দেওয়া, এইটা শুরু করেছিল আমাদেরই একটা ছোটো ভাই, যে জসিমউদ্দিন হলে থাকেন, নুরুল ইসলাম নাহিদও বলতেছিল যে কাপড় জোগাড় করতে পারতেছিল না, তাই ফেসবুক থেকে, ইসের থেকে, গুগল থেকে একটা লাল রঙের পিকচার ডাউনলোড করে লাল করে দেওয়া। লাল কাপড় জোগাড় করা তো অনেকের পক্ষে কঠিন, যেহেতু জুলাইয়ের ওই মুহূর্তে করাটা, তার থেকে ইজি হলো গিয়ে লাল একটা ডিপি ডাউনলোড করে নিজেকে আসলে এইটা দেওয়া। পরবর্তীতে এইটা যখন অনেক বেশি মাত্রায় স্প্রেড হচ্ছিল, তখন আমরা আসলে কর্মসূচির মাঝে এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করে দিই। সো প্রত্যেকের আসলে এখানে যে ইনপুট ছিল না এটার প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে আমরা, এবং বিভিন্ন সময়ের ভিতরে প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে, শুধু এইটা না, মানে আমরা যদি পুরো কালেকটিভলি ঘটনার দিকে বলি, আমরা আর একটু যাইতে হবে যে যেই রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো তো তাদের এস্টাবলিশমেন্টে ছিল, আমাদের তো এই সময়ের ভিতরে আমরা নেতৃত্বের জায়গাটা দিয়েছি, এই জায়গাটা হেল্প পাই আমরা। ফর এক্সাম্পল, আপনার কেউ প্রেস রিলিজ ভালো লেখেন, আমি বললাম যে আমার তো প্রেস রিলিজ লেখার থেকে এই সময়ের ভিতরে 2টা গ্রুপের সাথে মিটিং করলে এটা বরং বেশি ইম্প্যাক্টফুল, আপনি আমার প্রেস রিলিজটা লিখে দেন। কাউকে বললাম আপনি একটা ফটো কার্ড বানিয়ে দেন, কাউকে বললাম যে এই ভিডিওটা একটু এডিট করে দেন। এই হেল্পগুলো আমরা নিয়েছি। এখন কেউ যদি এগুলো নিয়ে বলে যে ক্রেডিট তার, এই তার, ওই তার, আমরা তো কারো ক্রেডিটকে অস্বীকার করিনি। বাট ইনিশিয়াল স্টেজে এইটা আসলে আমাদেরই আইডিয়া এবং আমাদের মাথা থেকে গিয়েছে। এখানে নাসির ভাইয়ের একটা ইনপুট হয়েছে, যেহেতু লাল ব্যাচ ধারণ করার মিছিলটা সে বলেছে, ওই জায়গা থেকে তার ক্রেডিটটা আসলে, ওই জিনিসটা আমরা, ওই এজেন্সিটা আমরা স্বীকার করেছি। এবং জুলাইয়ের এজেন্সি স্বীকার করতে, জুলাইয়ের ক্রেডিট স্বীকার করতে আমাদের কোনোই সমস্যা নাই। আমরা মনে হয় যে এগুলো আসলে খুব ছোট ছোট ক্রেডিট। আসল ক্রেডিট আসলে তাদের দেওয়া উচিত যারা হলো গিয়ে রক্ত দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে। কর্মসূচি তো আসলে একটা চলমান প্রক্রিয়া, আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বা যারা জনগণ রয়েছে, যারা আন্দোলনরত, ওই তাদের পালস বুঝে একটা কর্মসূচি দেওয়া। মূল যাদের ক্রেডিট তারা হলো শহীদ পরিবাররা রয়েছে, তারা আসলে তাদের স্বজন হারিয়েছে, ওই শহীদেরা, ওই আহতরা, তারা কতটুকু ক্রেডিট পাচ্ছে না পাচ্ছে, এটা আসলে মূর্খ। পলিটিক্যাল গ্রুপগুলা যারা আসলে পলিটিক্যাল ফোর্স আকারে আবির্ভাব হয়েছে, তারা কতটুকু ক্রেডিট পাচ্ছে কি পাচ্ছে না, আমরা মনে হয় যে এটা আসলে ইতিহাস তার সময় বলে দিবে। সত্য মিথ্যা যাচাইয়ের তো এখনও আসলে সময় আসেনি, এটা আসলে ইতিহাসবিদরা নিউট্রাল জায়গা থেকে করবে। আমরা আমাদের প্রত্যেকের যেই অভিজ্ঞতা সেটা লিখে যাব বা বর্ণনা করে যাব, দ্যাটস ইট। এটা আসলে ইতিহাসের দায় দিয়ে আমরা চলে গেলাম। গণ অভ্যুত্থান হলো, এখন আসলে বৈষম্য বিরোধী কাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার এক দফা স্পষ্টভাবে বলেছিলাম, এক দফাটা যদি কোটি করি, স্বৈরাচারী শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের এক দফা। আমি যদি এই এক দফার উপর, মানে ওই যে এটাকে আমরা ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজে বলে যে এক দফার উপর আমল করা, আপনি যদি এক দফার উপর আমল করতে চান, তাহলে আপনার এই কাজটা করতে হবে। আপনি কি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, বাংলাদেশ থেকে কি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়েছে? নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কথা আমরা বলেছি, যে এক দফা ঘোষণা হয়েছে, যার ভিত্তিতে এত এত মানুষ শহীদ হয়েছে, এত এত মানুষ এখন পর্যন্ত হসপিটালে বেডে কাতরাচ্ছে, সেই রাজনৈতিক বন্দোবস্ত কি কায়েম হয়েছে? হয় নাই। সো আপনি যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের এই লড়াই সংগ্রামটা চালিয়ে না যান, এবং সেইটাকে একটা
গতিপথ ঠিক করে না দেওয়া, সেটাকে যদি চূড়ান্ত একটা পর্যায়ে নিয়ে না যাওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে মানে ইনঅ্যাক্টিভ করা বা হলো গিয়ে রেখে দেওয়া, স্থগিত করা, এইটা হবে শহীদের রক্তের সাথে বেইমানি, চরম লেভেলের কপটতা, এবং আমি যদি আরও একটা বলি স্বার্থান্বেষী একটা চিন্তাধারা। এই জায়গা থেকে আসলে আমরা মানে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা এই কাজটা করতে পারবো না। আমি যদি আমার জায়গা থেকে বলি আমার পক্ষে এই জিনিসটা সম্ভব না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকি বা না থাকি, বা যেই থাকুক বা না থাকুক, বৈষম্যের ছাত্র আন্দোলন দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ ছিল। নেতৃত্বে কিছু মানুষ ছিলেন যারা ওই সময়ের ভিতরে নির্বাচিত, তারা আসলে ফেইল করেছেন। এখন এসে যদিও সরি টু সে যে এখন এসে ফেসবুকে লাইভে এসে নাকে কান্না করে, সে তো সেই মানুষটা লিডারশিপে ছিল, সেই মানুষটা ফেইল করেছে। বৈষম্যের ছাত্র আন্দোলন দীর্ঘদিন অ্যাক্টিভ ছিল, তাই এসে আমার দায়িত্ব নিতে হয়েছে। আমার তো দরকার ছিল না, একটা রাজনৈতিক দলের আমি ছিলাম, ভালো পোস্টে ছিলাম আমি, কিন্তু সেখানে আমার দায়িত্বটা নিতে হয়েছে। যে মুখপাত্র যার কথা আপনি হয়তো বুঝাতে চাচ্ছিলেন, আমি উমা ফাতেমা, তো উনি যেটি বলছেন যে জুলাইকে আসলে একটা মানি মেকিং এ তৈরি করা হয়েছে। তো এটা আসলে মানি মেকিং এর কথাটা যদি বলি, বাংলাদেশের ন্যাচারাল জায়গা থেকে মানি মেকিং গুলা কোন জায়গা থেকে আসে? গভর্নমেন্টের জায়গা থেকে। সবথেকে বড় মানি মেকিং এর জায়গা সম্ভবত সচিবালয়। সেখান থেকে আসলে গভর্নমেন্টের সবকিছু তো সার্কুলেট হয়। বাংলাদেশ তো আসলে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র, আমরা তো জনবান্ধব রাষ্ট্র আসলে হয়ে উঠতে পারিনি। সেই সচিবালয়ে যাওয়াটা যদি খারাপ হয়, আমি যদি বলি যে কে দুর্নীতি করেছে বা না করেনি, উনি কিন্তু স্পেসিফিক কোনো অভিযোগ দেয়নি বা প্রমাণ আসলে হাজির করতে পারেনি। তাই যদি আমি কালেক্টিভ জায়গা থেকে বলি, সচিবালয়ে যাওয়ার কথা বলেছিল, ডিসিপিসি নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন সচিবালয়ে গিয়ে, সচিবালয়ে যাওয়া যদি খারাপ হয়, সব থেকে বেশি সচিবালয়ে উনি গিয়েছেন সমন্বয়কদের মাঝে। ওনার থেকে বেশি সচিবালয়ে আসলে কেউ যায়নি। উনি বলবেন উনি ভালো উদ্দেশ্য নিয়ে গেছেন, তাহলে বাকিরা কেন ভালো উদ্দেশ্য নিয়ে যায়নি? বাকিরা যে খারাপ উদ্দেশ্য নিয়ে গিয়েছেন এই প্রমাণটা তাকে দিতে হবে। তো সবাইকে আসলে দায় দিয়ে আমি ভালো এমন এই কথাটা তখন বলা যায় আপনি যখন কোনো দায়িত্বে ছিলেন না। আপনি যদি এখানে এসে অভিযোগও করেন আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, তার মানে কেউ না কেউ কাজ করতেছিল। তো তারা কাজ করতেছিল, তাদের সাথে তো আপনি আপনার পদবি দিয়ে পেরে ওঠেন নাই। দ্যাট মিনস আপনি তো ব্যর্থ। আপনি কি আপনার ব্যর্থতার দায় স্বীকার করেন? কান্না করা তো কোনো সলিউশন না। আপনার এই যে দীর্ঘদিন যাবৎ জুলাই গণ অভ্যুত্থানের যে ব্যানার, জুলাই বিপ্লবের যে ব্যানার, সেটা অচল হয়ে পড়ে রইল, তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম রইল না। এই দায়টা তো আপনার পুরোপুরি, কারণ অর্গানোগ্রামের 4টা টপ পদের একটার ভিতরে আপনি ছিলেন। ওই আপনি এই সংগঠনটাকে কন্ট্রোল করতে পারেন এবং আপনি এটাকে ইনঅ্যাক্টিভ করে রেখে দিয়েছেন। এবং যতদিন সংগঠন চালু ছিল ততদিন আপনি বলেছেন এই সংগঠনের চিন্তা চেতনার সাথে মেলাইন না নির্বাহী বোর্ডের মিটিংয়ে এসে। তো আজকে যখন আপনি এসে এই কথাগুলো বলবেন, আমি বলবো যে এগুলো থেকে আসলে বের হইতে হবে। জুলাই বিপ্লবের যে ফোর্স, আমি যে কথাগুলো বলতেছিলাম যে একক ক্রেডিট নেওয়া, একজন আরেকজনের উপর দায় দেওয়া, এটা না আসলে খুব বাজে। এই কথাগুলো মাঝে মাঝে বলতে খুব ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাবেক মুখপাত্র উমা ফাতেমা, তিনি যেটি বলছিলেন যে গুলশানের আওয়ামী লীগের যে নেত্রীর বাড়িতে হচ্ছে চাঁদাবাজির জন্য 50 লাখ টাকা চাঁদাবাজির জন্য যারা গিয়েছিল, যারা পরবর্তীতে আটক হয়, তো তাদের বিরুদ্ধে আসলে আগেও তিনি দেখছিলেন যে বিশৃঙ্খল অবস্থা, রূপায়ণ টাওয়ারে যাচ্ছে, সচিবালয়ে যাচ্ছে, এবং এগুলো নাকি আপনাদের সামনে দিয়েই হয়েছে। তো আপনারা আগে দেখেও কেন তাদেরকে সতর্ক করেননি, অথবা কোনো সাংগঠনিকভাবে কেন কোনো ধরনের ব্যবস্থা নেননি? আমি আপনাকে এটার উত্তরটা একটু মজার ছলেই দিতে চাই। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গিয়ে কেন্দ্রীয় কমিটির নির্বাহী বডি এক্সিকিউটিভ বডির সদস্য ছিলাম, মেম্বার ছিলাম। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। এখন আপনি মুখপাত্র হইয়া বলতেছেন আপনার নিচের যেই ছিল, আপনার অধীনস্থ যে ছিল, সেই তাদেরকে দায় করে বলতেছেন যে তারা কেন নিয়ন্ত্রণ করেনি, অমুক আসতে তমুক আসতে, অমুক কারাপ্টেড হয়েছে, তার চোখের সামনে দিয়ে হয়েছে। দ্যাট মিনস ওই সংগঠনে তার ন্যূনতম কন্ট্রোলই ছিল না। আপনার যদি কন্ট্রোলে থাকতো তাহলে ওই ছেলেগুলো আপনি আটকান নাই কেন? ওই আটকানোর দায়িত্বটা প্রধানত তো আপনার, পরে না আমার। কিন্তু পরবর্তীতে তো আপনি সভাপতি হলেন। আমি সভাপতি তো পরে হয়েছি, এবং আমি সভাপতি হওয়ার পরে অ্যাকশন নিয়েছি। উনি অ্যাকশন নিতে পারেনি, উনি ব্যর্থ, আমি তো কাজ করেছি। আমি তো আমার জায়গা থেকে আমি রিয়াকশন দেখিয়েছি। আমি এক জায়গার ভিতরে বাংলাদেশের ইতিহাসে সব থেকে একটা সাংগঠনিক জায়গা থেকে সারা বাংলাদেশের সমস্ত কমিটি এইভাবে গিয়ে স্থগিত করে দেওয়ার মতো একটা ডিসিশন নিতে পেরেছে, একটা র্যাডিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। তিনি তো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তার চোখের সামনে দিয়ে নাকি তারা সচিবালয় যেত। আমি যদি সে যদি সত্যি বলে থাকে, তার চোখের সামনে দিয়ে যদি তারা সচিবালয় যেত, তিনি কেন তাদেরকে তখন নিষেধ করতে পারেনি? আর তারা যদি সচিবালয় যেত, তিনি নিজেও তো তখন তাহলে সচিবালয় ছিলেন, তিনি কেন সচিবালয় যেতেন? এই কোশ্চেনটাও তারা সেই অ্যান্সার দিতেন। আমি বলবো যে আপনি উমা ফাতেমা আপুর কাছে জান, এই কোশ্চেন অ্যান্সারটা দেন। এখন তিনি কেন নিষেধ করতে পারেননি? তিনি যদি নিষেধ করে থাকেন, সেই নিষেধ কেন শোনা হয়নি? তার কি সংগঠনের প্রতি কোনো প্রকার কন্ট্রোল ছিল না? কন্ট্রোল যদি না থাকে তাহলে কি তিনি ব্যর্থ? এই ব্যর্থতার দায়কে তিনি স্বীকার করবেন? এবং 3 নম্বর কোয়েশ্চেন হলো, তিনি যদি সচিবালয় তাদেরকে দেখে থাকেন, দ্যাট মিনস তিনিও সচিবালয় গিয়েছেন,
তিনি কেন সচিবালয়ে গিয়েছেন? যদি একাধিকবার 10 জন মানুষকে আলাদা আলাদাভাবে দেখে থাকেন, দ্যাট মিনস 10 দিন 10 বার উনি সচিবালয়ে ছিলেন, তাহলে সংখ্যার নাম্বারটা তো আসলে তার থাকার কথা বেশি, অন্যদের তো থাকার কথা কম। বিপ্লবীরা একে অপরকে যে দায় দিচ্ছে, দোষ দিচ্ছে, এতে আসলে লাভটা কি স্বৈরাচারী শেখ হাসিনা পেতে তার কারো হচ্ছে? আমার মনে হয় আর কারো হচ্ছে না। হয়তো বা কম মানে ইনিশিয়াল স্টেজে কেউ কাউকে বেনিফিট দিতে পারে, কেউ কাউকে একটু নিচে নামিয়ে সে একটু উপরে উঠলো। আর রাজনীতিতে মানে উপরে যাওয়ার তো দুইটা উপায়, এক নিজে উপরে যান, অথবা আপনার সমপর্যায়ে যে আছে তাকে নামায় ফেলেন। এটাই তো আসলে উপরে যাওয়ার স্কেল। সো এইরকমভাবে হলো কি একজন আরেকজনের কাদা ছড়াছড়ি বাদ দিয়ে আমরা যদি সবাইকে একত্রবদ্ধ হতে পারি, আমরা যদি একটা টেবিলে বসতে পারি, এটা বরং ভালো। আছেন অবশ্যই পুরো সংগঠনের একটি বড় দায়িত্ব আপনার উপর। তো যখন কয়েকদিন আগে আপনার 50 লাখ টাকা চাঁদাবাজির দাবিতে সাবেক এক আওয়ামী লীগের এমপির বাড়িতে চাঁদাবাজির যে অভিযোগ, তো সেই চাঁদাবাজির অভিযোগে আপনারা বললেন যে সবাইকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এরপরে আপনারা সারা দেশের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে আপনারা বাতিল করেছেন কমিটিটা। তো এই যে সারা দেশের কমিটি এখন বাতিল করলেন, তো সারা দেশের কমিটি আসলে এখন আবার কিভাবে আপনারা দিবেন? সারা দেশ তো অনেক বড় একটি জায়গা। দেখুন, দুইটা কথা বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো সবার প্ল্যাটফর্ম। আপনি আমি যারাই আসলে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরোধিতা করেছি, তাদের সবার প্ল্যাটফর্ম। তো এখানে সবাইকে আসলে অ্যাকোয়ার করা হয়েছে। তো পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো তার নিজস্ব কিছু অবিষ্ট লক্ষ্য স্থির করে, এর মাঝে দীর্ঘদিন যাবৎ বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব শূন্য ছিল। তাই বিভিন্ন গ্রুপ অফ পিপল, বিভিন্ন পলিটিক্যাল পার্টিস, বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স, অথবা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু কারাপ্টেড পিপলও আর কি, তারা আসেন, এসে হলো গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেক নেতৃবৃন্দকে, আমি অনেক নেতৃবৃন্দ বলবো এই জায়গায়, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা এত বড় এবং খুব সহজেই যে কেউ না এই পরিচয়টা দিতে পারে। কালকে যদি বিএনপির একজন নেতা গিয়ে বলে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী, আপনি তাকে ডিনাই করতে পারবেন না। শিবিরের একজন যদি গিয়ে বলে, ডিনাই করতে পারবেন না। সে যে রাজনৈতিক পরিচয় নাও থাকে, সে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয়টাকে ওন করতে পারবে। সো এর ফলে যে জিনিসটা হয়ে যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয় দেওয়া সোজা হয়ে যায়, এবং এইটাকে আসলে পলিটিক্যাল পার্টিগুলো নানাভাবে মিসইউজ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা যখন কমিটিগুলো দিয়েছি, আমাদের এখানের ভিতরে তো কেন্দ্র এবং তৃণমূলের মাঝে একটা ব্রিজ থাকে। যারা গিয়ে এই কমিটিগুলো দিয়েছে, আমরা সেটা সার্চ কমিটি বলেছিলাম, বিভাগীয় প্রতিনিধি বলেছিলাম। সেই বিভাগীয় প্রতিনিধিরা বিভিন্নভাবে হলো গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের ভিতরে চলে যায়। আমাদের এই ব্রিজটা আসলে না মানে আগের মতো পারফেক্টলি ওয়ার্ক করতেছে না, এবং এর সুযোগটা তৃণমূলের বহু মানুষ এই জিনিসগুলো নিচ্ছে, কারাপশনের দিকে যাচ্ছে, অপরাধ প্রবণতার দিকে যাচ্ছে। আমি এটা নিয়ে কেন অপরাধ প্রবণতার দিকে যাচ্ছে সেটা নিয়ে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে লম্বা ব্যাখ্যা দিতে পারবো, আমি সেখানের ভিতরে যাবো না, জাস্ট এইটুকু বলতেছি। আমাদের আবার নতুন করে এই ব্রিজটা তৈরি করতে হবে, যার মধ্যে দিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র এবং তৃণমূলের সাথে কানেক্ট করতে পারবো। সেই জন্য আমরা আসলে আমাদের কার্যক্রম স্থগিত করেছি। আমরা এখনও কিন্তু ওইভাবে বলিনি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের সমস্ত কমিটি বাতিল দিয়েছে। কার্যক্রম স্থগিত করা মানে হলো আমরা নতুনভাবে পুনর্গঠিত হতে যাচ্ছি। আপনি যদি একটা বিল্ডিং বা কোনো কিছু যখন ঘুণে ধরে, আপনার সেটাকে ভেঙে চড়ে নতুনভাবে জিনিসটা গড়তে হবে। দ্যাট নট মিনস আপনি পুরো এজেন্সিটাকে, পুরো বাড়িটাকে বা ঘরটাকে, থাকার জায়গাটাকে অস্বীকার করছেন, এই মাটিটাকে অস্বীকার করছেন। আপনি নতুনভাবে গড়তে যাচ্ছেন, ওই গড়ার জন্যই আসলে এই কাজটা, ওই সুযোগটা, ওই সময়টা নিয়ে। যেহেতু আপনারা নতুনভাবে আবার গুছাবেন সংগঠনটিকে, তো এটি কেমন সময় লাগবে আবার পুরোদমে শুরু করতে? কোনো কিছু গড়তে কতটুকু সময় লাগে সেটা তো আসলে কাজের উপর নির্ভর করে। আমি আজকে চাইলে, যদি আমি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিগুলো যেহেতু স্থগিত করা হয়েছে, আমি আজকেও চাইলে আবার নতুন করে পুনর্গঠিত করতে দিতে পারি, এবং সার্চ কমিটি করে দিতে পারি যে যাও তোমরা কমিটি একটা দিয়ে আসো। বাট আমরা এখানের ভিতরে সংগঠনের আমরা বলবো যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে আসলে গুরুত্ব দিতে চাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নীতি, নৈতিকতা, আদর্শ, লক্ষ্য, অভিষ্ট, এটার সাথে যারা আসলে একমত, ওই মানুষগুলোকে আমাদের আসলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আসতে হবে। এবং বৈষম্যবিরোধী ছাত্র এই ব্যানারটা যেহেতু অনেক বড় ব্যানার, এই ব্যানারের মধ্যে দিয়ে আমরা সবাইকে অ্যাকোয়ার করেছি বা অ্যাকোয়ার করার চেষ্টা করেছি। তো অনেকগুলো ভুলভাল লোকজন যারা আসলে আমাদের সাংগঠনিক জায়গা থেকে ওন করে না, যারা ওই বৈপ্লবিক চিন্তাটাকে ওন করে না, যারা আসলে যা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলে তাদের কোনো একটা রাজনৈতিক দল, তাদের পছন্দের রাজনৈতিক দল বা তারা ক্ষমতায় আসবে, এই কারণে এখানে এসেছে এবং বর্তমানে বৈষম্যের ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এইরকম এজেন্ডার মধ্য দিয়ে আছে। এই মানুষগুলোকে আমরা সরায় দিয়ে একটা ক্লিন, স্বচ্ছ জায়গা করতে চাই। এবং আপনি জানেন বাছাই প্রক্রিয়া একটু তো সময় লাগবেই, বাট আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই কাজটা করার চেষ্টা করবো। এটা কি আগস্টের 5 তারিখের আগে হবে? এটা আগস্টের 5 তারিখের আগে হওয়া মানে, আমি যদি, আপনি কোশ্চেন করছেন সারা বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে সবাইকে ছাঁকনি দিয়ে শেখা সম্ভব না। আপনাকে যদি আমি বলি যে আমরা এখানের ভিতরে দুজন মানুষ আছি, আপনি এই দুজন মানুষ সম্পর্কে, দুজন কতটুকু ভালো বা খারাপ
আগস্টের 5 তারিখ হতে সম্ভবত আর কতদিন, 1 সপ্তাহের মতো আছে। এই 1 সপ্তাহের মাঝে আপনি আমাদের দুজন মানুষ সম্পর্কে পূর্ণ অবজারভেশন দেন, সম্ভব না। সো সারা বাংলাদেশ তো কন্ট্রোল করা এমনিতেও সম্ভব না। সো আমার মনে হয় কোয়েশ্চেনটা আসলে আমাদের সময় লাগবে, ইসের আগে 5 তারিখের মাঝে তো হওয়া আসলে সম্ভব না। জায়গাটা জুলাই নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, এইটা সত্য। বাট তারাই সব মানে এককভাবে পুরো জিনিসটা তাদের মস্তিষ্ক প্রসূত। আমি যেটি বলি নেতৃত্বের জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে, এটা কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়ে যারা সন্দেহ করবে আমরা বলবো যে তারা বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করে। কিন্তু তাদের মস্তিষ্ক প্রসূত এবং তাদের অর্গানাইজেশনেই তারাই প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ডট, যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা তারাই ঘটিয়েছে, তাদের অর্ডারে হোক বা তাদের এজেন্সিতে ঘটিয়েছে। এইটা প্রবলেমেটিক। কারণ তখন না, এটা আসলে গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান মানেই তো জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ। বিপ্লব মানে তো জনগণের স্বতঃস্ফূর্ত একটা উদ্ভব। তারা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা, নিজস্ব তারা না, একটা আইডিয়াসের জায়গা থেকে সকলে এসে একত্রিত হবে এবং একটা র্যাডিক্যাল একটা ঘটনা ঘটাবে। সেই র্যাডিক্যাল ঘটনার মধ্য দিয়ে যখন আপনি বলবেন যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে হয়েছে, আপনার মস্তিষ্ক প্রসূত, এইটা প্রবলেমেটিক, এককভাবে প্রবলেমেটিক। বাট নেতৃত্বের জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এটা নিয়ে কখনো কোনো সন্দেহ নেই। না, আমি বলতে চাচ্ছি যেটা, যে যেহেতু আপনি বলছিলেন যে ক্রেডিট নেতৃত্বের জায়গা থেকে কেউ এককভাবে ছিল না, সবাই মিলেই ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বৈষম্য একসাথে বিরোধী ছিল। ছাত্র আন্দোলন ব্যানারটা আমি আবারে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক ব্যানার ছিল। কোনো রাজনৈতিক দল, কোনো ছাত্র সংগঠন তাদের ব্যানার ব্যবহার করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারের নেতৃত্বে, এই প্ল্যাটফর্মের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, আপনারা যেভাবে ওই থিওরিটিক্যাল জায়গাতে ব্যাখ্যা করেন সেটা হয়েছে। এবং পরবর্তীতে যদি আমি বলতে চাই, বাকিরা সবাই ছাত্র সংগঠনগুলো যারা নিজ নিজ প্ল্যাটফর্ম, স্বতন্ত্র প্ল্যাটফর্ম আছেন, তারা এই প্ল্যাটফর্মের স্টেক হোল্ডার, তারা এটার সাথে আছেন, তারা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার। এইটাই আসলে সত্য। এবং এই নেতৃত্ব আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে। বাট ক্রেডিটের জায়গা যাদের বলি, সকল স্টেক হোল্ডার তো আসলে ক্রেডিটটা আছে। ক্রেডিট না থাকলে তো সে আসলে স্টেক হোল্ডার হয় না। সে কিছু না করে তো কাউকে আসলে স্টেক হোল্ডার বানানোর পক্ষপাতী অ্যাটলিস্ট আমি বা আমরা না, এবং আমরা এই কাজটা করিনি।